কনসেপ্ট 11-এ আমরা আলোচনা করব নান শব্দটিকে নিয়ে। এই নান শব্দটার অর্থ হচ্ছে নো ওয়ান, অর্থাৎ আমরা যদি ভ্যালুর দিক থেকে দেখি তাহলে এর ভ্যালু বা নাম্বার হচ্ছে 0। এবার এটা খুব স্বাভাবিক, জিরোর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজ অথবা হ্যাজ অথবা ওয়াজ অথবা যদি কোনো ওয়ার্ড থাকে তার সাথে আমরা এস অথবা ইএস যোগ করব ভার্ব হিসেবে, অর্থাৎ গো থাকলে গোস করব। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নান শব্দটা একই সঙ্গে সিঙ্গুলার এবং প্লুরাল দুভাবেই ব্যবহৃত হতে পারে, যার অর্থ নানের সঙ্গে আমরা ইজও লিখতে পারি, নানের সঙ্গে আমরা আরও লিখতে পারি। একই রকম ভাবে এর সঙ্গে হ্যাজ এবং হ্যাভ অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব দুটোই যুগপদ ব্যবহৃত হতে পারে। একইভাবে ওয়াজের পরিবর্তে ওয়েল লিখলেও এটার অ্যান্সার ঠিক হবে এবং গোজের পরিবর্তে গো লিখলেও কোনো ভুল হবে না। আমাদের দেখে নিতে হবে এই জিনিসটা কেন হচ্ছে। সবার আগে আমরা দেখে নিই এখানে রুলে কি লেখা রয়েছে। বলছে নান ইজ ইউজড বোথ অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। Earlier, it was used as singular in most cases. Now, it is used more frequently as plural. এইবার এখানে আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা সেন্টেন্সকে তুলে দিয়েছি। বলছে নান অফ দ্য মিলিটারি সার্ভিসেস গেট অল দে ওয়ান্ট, নান আর ক্রিপলড। খেয়াল করে দেখো নানের সাথে আর ব্যবহৃত হয়েছে, আবার এখানে নানের সাথে গেট ব্যবহৃত হয়েছে, গেটস নয়। এবার প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে গেটস ব্যবহার করতাম তাহলেও কি ভুল হতো? উত্তর হচ্ছে না। আমরা পরের দুটো সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব কেন নানের সঙ্গে কাম এবং কামস অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব দুটোই হতে পারে। খেয়াল করে দেখো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শিখেছি ইফ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ সিঙ্গুলার দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার। একই রকম ভাবে ইফ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ প্লুরাল দ্য ভার্ব উইল বি প্লুরাল। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব এবং প্লুরাল সাবজেক্টের সঙ্গে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। আমরা বোঝার সুবিধার জন্য বিষয়টাকে একটু রিভার্স করে দেব। বলা হয়েছে কি সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা ভার্বও ব্যবহার করব সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব। আমরা বোঝার সুবিধার জন্য বা এখানে প্রমাণ করার সুবিধার জন্য উল্টোটা ভাববো, অর্থাৎ ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্টও সিঙ্গুলার। একই রকম ভাবে যদি সাবজেক্ট প্লুরাল হয় অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে তার সঙ্গে আমি প্লুরাল ভার্ব ব্যবহার করব। একই রকম ভাবে আমরা বিষয়টাকে ঘুরিয়ে ভাববো, যদি ভার্ব প্লুরাল থাকে তাহলে সাবজেক্টকেও আমরা ধরবো প্লুরাল। এবার দেখো আমরা ভার্ব হিসেবে প্রথম সেন্টেন্সে পেয়েছি হ্যাভকে এবং দ্বিতীয় সেন্টেন্সে পেয়েছি হ্যাজকে। তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব এবং হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্টও কি হবে? ডেফিনেটলি প্লুরাল হবে। এবার এখানে বয়েজ এবং নানের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে নান। তাহলে যেহেতু প্লুরাল ভার্ব রয়েছে নানটাকেও আমার প্লুরাল সাবজেক্ট হিসেবে কনসিডার করতে হবে। একই রকম ভাবে যেহেতু এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব রয়েছে তাই নান শব্দটাকেও আমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কনসিডার করতে হবে। বিষয়টা কেমন? আমরা কেন বয়েজকে সাবজেক্ট হিসেবে ট্রিট করলাম না সেটা চলো আগে বুঝে নেয়ার চেষ্টা করি। এই যে নান এবং বয়েজ এর মাঝখানে রয়েছে অফ শব্দটি, which is a preposition, এবং আমরা জানি প্রিপোজিশনের পরে যে শব্দটি থাকে তাকে বলা হবে প্রিপোজিশনাল অবজেক্ট। এই অংশটাকে আমরা অ্যাডজাঙ্ক্ট অথবা পার্টেটিভ এই নামেও অভিহিত করতে পারি। কিন্তু ঘটনাচক্রে যেহেতু অফের পর অর্থাৎ প্রিপোজিশনের পর বয়েজ বসেছে তাই এটা প্রিপোজিশনাল অবজেক্ট, এবং অবজেক্ট হওয়ার দরুন এটা খুব ক্লিয়ার যে এটা সাবজেক্ট হতে পারবে না। তাই স্বাভাবিকভাবে সাবজেক্ট হিসেবে আমার নানকেই ট্রিট করতে হবে। এবার চলো দেখে নি নান একবার কি করে সিঙ্গুলার হচ্ছে, আরেকবার
প্লুরাল হচ্ছে। মনে করো এখানে যে বয়েজের কথা উল্লেখ করা রয়েছে তার ভ্যালু হচ্ছে 10, তাহলে আমি যদি বলতে চাই নান অফ দ্য বয়েজ হ্যাভ কাম, তার মানে দাঁড়াবে 10 জনের মধ্যে 10 জনই আসেনি। অর্থাৎ আমি যদি এখানে একটা ড্যাশ দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে দিই এবং পরে লেখা থাকে জোন ই, তাহলে এখানে তুমি ডেফিনেটলি বসাবে 10। অর্থাৎ 10 জন আসার কথা ছিল, কতজনই আসেনি? উত্তর হচ্ছে 10 জনই আসেনি। এবং 10 যেহেতু প্লুরাল তাই তার সাথে আমি হ্যাভ লিখেছি। একই রকম ভাবে দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা কনফিগার করার চেষ্টা করব। আসার কথা কতজনের? উত্তর হচ্ছে 10 জনের। তোমাকে যদি বলি 10 জনের মধ্যে কত জনও আসেনি, উত্তর হচ্ছে 1 জনও আসেনি। এবং এক কি? সিঙ্গুলার। এবং যেহেতু এটা সিঙ্গুলার তার সাথে ভার্ব ব্যবহৃত হয়েছে হ্যাজ। অর্থাৎ যখন আমি বোঝাতে চাইব 10 জনের মধ্যে 10 জনই আসেনি, তখন আমি হ্যাভ অথবা আর লিখব ভার্ব অনুযায়ী। এবং যখন আমি বোঝাতে চাইব 10 জনের মধ্যে একজনও আসেনি, তখন আমি হ্যাজ অথবা ইজ অথবা ওয়াজ আমরা টেন্স অনুযায়ী এই সিঙ্গুলার ভার্বগুলো ব্যবহার করব। প্রসঙ্গত বলে দিই, 10 জনের মধ্যে 10 জনও না আসা যা 10 জনের মধ্যে একজনও না আসাও একই ব্যাপার। আলটিমেটলি 10 জনই আসেনি মানে কি? তোমার 0 জন এসেছে। এবং একজনও আসেনি মানে কি? 0 জন এসেছে। তাই 10 জনই না আসা এবং একজনও না আসা একই ভ্যালু বা সেম জিনিসকে বোঝাচ্ছে। এক্ষেত্রে কোনো সেন্টেন্সে যদি নানের পর অফ দ্য বয়েজ, অফ দ্য গার্লস এরকম কোনো প্রিপোজিশনাল অবজেক্ট দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব এটাকে প্রেফার করব। অর্থাৎ নান অফ দ্য বয়েজের পর তুমি হ্যাভ লিখতে পারো অথবা হ্যাজও লিখতে পারো, কিন্তু যদি শুধু নান লেখা থাকে তারপর আমরা সাধারণত হ্যাজ ব্যবহার করি। একই রকম ভাবে যদি কোনো সেন্টেন্সে নো বয়েজ লেখা থাকে আমরা জেনারেলি আর ব্যবহার করি, এবং যদি নো বয় লেখা থাকে তাহলে আমরা তার সাথে ইজ ব্যবহার করে থাকি। এবং এই দুটোই মডার্ন ইংলিশে চলে, এবং মডার্ন ইংলিশে আমরা বেশি কিন্তু ব্যবহার করি এই প্লুরাল ভার্বটা। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।